সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে বললেন বদিউল আলম। জুলাই সনদে ৭১কে মুছে ফেলার অপপ্রচার ভিত্তিহীন বললেন আলী রিয়াজ। অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যু, গ্রেফতার ১। শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক। এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া এখন খুবই প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজনায়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশি শক্তি নির্ভর রাজনীতি করছে। এ সময় তিনি বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার, কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সে কারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরনো পথে হেঁটেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন। সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণতার ভয় করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। নির্বাচনটা নির্বাচনে চলে গিয়েছে, তো এই অবস্থা থেকে আমরা উত্তর চাই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি যথেষ্ট? সেটাও যথেষ্ট নয়। বস্তুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের যাত্রাপথের প্রাথমিক পদক্ষেপ মাত্র। নির্বাচনের পরে কি ঘটে, কি পরিবর্তন আসে, রাষ্ট্রের কী ধরনের কাঠামোগত সংস্কার করা হয়, কী ধরনের যে আইনি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়, তার উপর নির্ভর করবে যে সংস্কার, তার উপর নির্ভর করবে গণতান্ত্রিক উত্তরণ। গণতান্ত্রিক উত্তরণ বলতে আমি বুঝি যে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হয়েছে, প্রাতিষ্ঠানিকরণ হয়েছে, শক্তভিত্তির উপর দাঁড়িয়েছে। অর্থাৎ একবারই নয়, বারবার সুষ্ঠু নির্বাচন যেন হয়, বারবার যেন যে এটা আর যেন ছেদ না পড়ে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ স্পষ্ট করেছেন, জুলাই জাতীয় সনদ পাশ হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা বিসমিল্লাহ বাদ দেওয়া হবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে ১৯৭১কে মুছে দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই এবং বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারেও এখানে কোনো আলোচনা হয়নি। কেউ যদি এসব কথা বলে থাকেন তাহলে হয় না বুঝে বলেছেন অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার করছেন। অনেক রকম অপপ্রচার হচ্ছে। আপনারা কেউ বলছেন, কেউ বলে বিসমিল্লাহ থাকবে না, কেউ বলে ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। জুলাই জাতীয় সনদ কোন অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই বিষয়ে কোনো উল্লেখই নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোন রকম উল্লেখ নাই। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি যে তারা এই ভুলগুলো ভুল বুঝতে পারবেন, তাদের অবস্থান সঠিক করবেন, যদি না অন্য উদ্দেশ্য থাকে। আইনগত ভাবে বাংলাদেশের কোন নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার ব্যাপারে কোনো আইনগত বা সাংবিধানিক বাধা নেই। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রেখে রোগীর মৃত্যুর ঘটনায় মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 8:30টার দিকে মৃত ব্যক্তির নাতি জুবায়ের হোসেন রুমান ঢালি মামলাটি দায়ের করেন। এতে 4 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 6 জনকে আসামি করা হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের পাশের স্থানীয় অ্যাম্বুলেন্স বাদ দিয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করায় মুমূর্ষু রোগী ও স্বজনদের 1.5 ঘন্টা পথ আটকে হেনস্থার অভিযোগ ওঠে। পরে সেই রোগী ঢাকার হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। পরে রোগীর লাশ মঙ্গলবার রাত 9টার দিকে শরীয়তপুরের পালং মডেল থানায় নিয়ে যান স্বজনেরা। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, এই ঘটনায় প্রধান আসামি সুমন খানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মধ্যরাতে নিজ ঘরেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ রোকেয়া বেগম বয়স 55। পরিবারের সদস্যরা জানান, স্বামী আবুল মৃধা, স্ত্রী ও 2 সন্তান একই ঘরে ঘুমিয়েছিলেন। পুলিশ ঘটনায় রাত আনুমানিক 3টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী আবুল মৃধা। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাননি। স্থানীয়দের দাবি ঘটনাটি রহস্যজনক। শিবচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 1 সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। হিমালয় পাদদেশীয় এই জেলায় টানা 10 দিন ধরে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কবলে রয়েছে পুরো জেলা। 15 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। ভোর থেকে ঘন কুয়াশায় মাঠঘাট ঢেকে থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। তবে ঝলমলে রোদ থাকলেও তাপের অনুভূতি ছিল না। ঠান্ডা বাতাসে শীতের দাপট অব্যাহত রয়েছে। এর আগে 14 জানুয়ারি বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল 98% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সিন্ডিকেটের মাধ্যমে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তথাকথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিল অন্যতম। আগামী 48 ঘন্টার মধ্যে বাবুকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।